স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায়। আজ আমরা কথা বলবো স্বাস্থ্যসেবার গুণগত মান নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য আজ আমাদের সঙ্গে যে দুজন বিশিষ্টজন যোগ দিয়েছেন তাদের মধ্য থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েটের উপপরিচালক ও ফোকাল পারসন ডক্টর আমিনুল হাসান, স্বাগত আপনাকে। এবং একই সাথে ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অফ পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডক্টর মালবিকা সরকার, আপনাকেও স্বাগত। প্রথমেই আপনার কাছে আসছি যে আমাদের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় যে বিষয়টি অর্জন করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে গুণগত মান, স্বাস্থ্যের গুণগত মান, এই বিষয়টি দেখতে হলে কোন কোন দিকগুলো আসলে বিবেচনা আনতে হবে? আমরা যদি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা করতে গিয়ে সবার কাছে স্বাস্থ্যটা পৌঁছে দেই, স্বাস্থ্যসেবা, সব ধরনের স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা দিয়ে, কিন্তু গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যের কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমি মনে করি যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের ব্যাকবোন অথবা কোর হচ্ছে গিয়ে গুণগত মান। তো সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ফ্রেমওয়ার্ক করেছে এবং সেই ফ্রেমওয়ার্কে 6টা জিনিসের দিকে লক্ষ্য রাখতে বলেছে। তা প্রথমটাই শুরু হয়েছে খুব গুরুত্বপূর্ণ, রেসপন্সিভনেস অর পেশেন্ট সেন্টার্ডনেস। তার মানে আমি যে চিকিৎসাটা দেব সেটা যাতে রোগীর ভালো এবং সেখানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আমি রোগীকে তার ডিগনিটিটা আছে কিনা, তার কথা শুনছি কিনা, তার সুবিধা অসুবিধাগুলো বিচার বিবেচনা করছি কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার চিকিৎসাটা অ্যাক্সেসিবল হতে হবে, এবং অ্যাক্সেসিবল এমন না যে আমার বাড়ির কাছে হাসপাতাল থাকলেই হবে, সেটা টাইমলি হতে হবে। আমি যদি ওখানে যাই সেখানে যেন আমাকে সেবাটা দ্রুত দেওয়া হয়। তারপরে নিরাপত্তাটা দেখতে হবে, যে আমি হাসপাতালে গেলাম একটা অসুখ নিয়ে, তারপর হাসপাতালে আমার এক ধরনের অসুখ নিয়ে, যেটা আমরা বলি হসপিটাল বেস, হয়তো ইনফেকশন নিয়ে আমি চলে আসলাম, সেই নিরাপত্তাটা দেখতে হবে। আর অন্য 3টা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইকুইটি। ইকুইটি হচ্ছে গিয়ে আমি যখন চিকিৎসা নিতে যাব, আমার ধর্ম, বর্ণ, গোত্র, আমার জেন্ডার, আমার আর্থিক ক্ষমতা নির্বিশেষে সবাইকে যেমন একই রকম চিকিৎসা দেওয়া হয়। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি ইফেক্টিভনেস, যে চিকিৎসাটা দিব সেটা সঠিক চিকিৎসা হতে হবে। আমি যদি এমন একটা পুরনো সে 60 দশকের একটা চিকিৎসা সেটা দিয়ে দিলাম, সেটা হলে হবে না। চিকিৎসাটা যাতে এভিডেন্স বেসড হয় এবং চিকিৎসাটা সঠিক চিকিৎসা হয়। আর সর্বশেষে যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে গিয়ে আমার রিসোর্সগুলো যে আমি ইউজ করব, যে ম্যাক্সিমাম রিসোর্স ইউজ। এখন আমি যদি অনেক টাকা খরচ করে একটা মাত্র চিকিৎসা দিই তাহলে কিন্তু হবে না। তো এই 6টা সাবসেট হচ্ছে কোয়ালিটি অফ কেয়ারের সাবসেট। কিন্তু আমরা যদি কারোর গুণগত মানটা দেখতে চাই, এই 6টা বিষয়ই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় এবার আপনার কাছে যাই আমি, সেটি হচ্ছে যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল মন্ত্রে যেটি বলা হচ্ছে যে গুণগত স্বাস্থ্য সেবা যেটি দিতে হবে, এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় গুণগত সেবাটা নিশ্চিত করতে হলে আসলে সরকার কোন কোন দিকগুলো বিবেচনায় রাখছে? 2016 সাল থেকে আমাদের নতুন জার্নি শুরু হয়েছে, যেটাকে আমরা বলছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কাভারেজ। বেসিক্যালি ইউনিভার্সাল হেলথ কাভারেজের 3টি মেজর অবজেক্টিভ আছে। একটি হচ্ছে যে যাতে জনগণ বিনা বাধায় স্বাস্থ্যসেবা নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে স্বাস্থ্যসেবা নিবে সেটাতে যাতে তার কোনো আর্থিক অসুবিধায় পড়তে না হয়। এবং তৃতীয়টি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই 2টি অবজেক্টিভ যে স্বাস্থ্যসেবাটা মানুষ নেবে সেটা যেন অবশ্যই গুণগত বা মানসম্মত স্বাস্থ্যসেবা হয়। তো বেসিক্যালি এই মানসম্মত স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করা যায়, এটি কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনেক দিন ধরে কাজ করছে। তবে সেটিকে আরেকটু অর্গানাইজভাবে, সেটিকে আরেকটু ইফেক্টিভভাবে ইমপ্লিমেন্ট করার জন্য মন্ত্রণালয় গত বছরের জানুয়ারি থেকে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট চালু করেছে। সেই কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট চালু হওয়ার পরে মন্ত্রণালয় একটি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি কৌশলপত্র চূড়ান্ত করেছে। সেই কৌশলপত্রে বলা আছে যে আগামীতে কিভাবে মানসম্মত স্বাস্থ্যসেবার 6টা মেজর ডোমেইন, যেটা ডক্টর মালবিকা বললেন, যে আমরা এই 6টা ডোমেইন কিভাবে আমরা নিশ্চিত করতে পারি সেটার নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে। এবং সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি কিভাবে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে, এবং আমাদের যে সমস্ত দাতা সংস্থা আছে, আমাদের যে সমস্ত ইউএন বডি আছে, তাদের সঙ্গে যৌথভাবে কিভাবে এই কার্যক্রমটি নিশ্চিত করা যায় সেটার জন্য একটা সরকার প্ল্যান করেছে। কারণ আপনি জানেন যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জিং কাজ,
এটা সরকারের একার পক্ষে সম্ভব না। যে সরকার যদি কার্যকরীভাবে এই কাজটি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন দাতা সংস্থা, বিভিন্ন অটোনোমাস বডি তারা কিভাবে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে সেটাও নিশ্চিত করার জন্য সরকার একটা পরিকল্পনা নিয়েছে। এবং এর পাশাপাশি সরকার আরেকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে, সেটা হচ্ছে যে এই কমিউনিটি পার্টিসিপেশনের বিষয়টা, যাতে আগামীতে আমরা 2030 সালের ভিতরে যাতে সার্বজনীন স্বাস্থ্যসেবা আর যেটা মূল উপাদান যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সেটি নিয়ে যাতে আমরা সফলভাবে কাজ করতে পারি। এবং এটার জন্য আমরা আগামীতে আমাদের যে সেক্টর প্রোগ্রাম চালু হতে যাচ্ছে, আমাদের 4র্থ সেক্টর প্রোগ্রাম, সেই সেক্টর প্রোগ্রামে আমরা বিশদ পরিকল্পনা করেছি যাতে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে যৌথভাবে এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে পারি আমাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে। আরেকটি বিষয়, আপনার আলোচনা শুনতে শুনতে আমার কিছু প্রশ্ন এলো, সেটি হলো যে গুণগত সেবা দেওয়ার জন্য যে বিষয়টি আমরা সবসময় মাঠের যেই চিত্রটি আমরা দেখি অথবা আমরা যে সাধারণ একজন মানুষের যেই অভিজ্ঞতার কথা শুনি, সেটি হচ্ছে যে পয়সা দিয়েও তারা হয়তো গুণগত সেবাটাই যে তারা পাচ্ছেন সেটা তারা কী করে নিশ্চিত হবেন, বা গুণগত সেবা পাওয়ার জন্য যেই পরিমাণ জনবল বলি, এটা কি জনবলের ঘাটতি আছে নাকি ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে? এই বিষয়গুলোকে আপনারা নির্ধারণ করেছেন কিনা? এই বিষয়গুলো আপনাদের অভিজ্ঞতায় কি বলে? আপনি জানেন যে স্বাস্থ্যসেবা কারোর একজন ডাক্তার বা একজন নার্সের একলার কাজ না, এটা একটা টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কটাতে যদি কোনো হাসপাতালে ইফেক্টিভলিভাবে যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্ত উপাদানগুলি উপস্থিত থাকতে হবে। যেমন জনবলের বিষয়টি তো অবশ্যই চ্যালেঞ্জিং। যদি আমার যদি জনবলই না থাকে তাহলে আমি কিসের সেবা দিব? আর সেবারও দূরের কথা, সেখানে মানসম্মত স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা তো আরো কঠিন। গুণগত সেবাটা আমি কিভাবে নিশ্চিত করব? ডেফিনেটলি সেটা একটা চ্যালেঞ্জিং কাজ। তার মানে আমাকে একাধারে যেমন জনবলের সমস্যাটাও আমাকে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, সেই সঙ্গে আমরা যারা সেবা প্রদান করছি, যারা সার্ভিস প্রোভাইডার, তাদের সেবা প্রদানের ইতিবাচক মানসিকতা, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, যে এটা আমাদের নিশ্চিত করতে হবে যাতে আমি ইতিবাচক মানসিকতা নিয়ে আমি যাতে স্বাস্থ্যসেবাটা দিতে চাই। ডক্টর মালবিকা বলছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মেজর 6টা ডোমেইন আছে, প্রথম যে ডোমেইনটা হেলথ সিস্টেম রেসপন্সিভনেস, অ্যাকচুয়ালি রেসপন্সিভনেসটাতে ফোকাস করা হয়েছে যে আপনি কিভাবে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা আপনি নিশ্চিত করবেন। এবং সেটা কিন্তু শুধুমাত্র সম্ভব যে আমরা যারা চিকিৎসক বা যারা স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত তাদের একটি ইতিবাচক মানসিকতার মাধ্যমে, এবং একটা ইতিবাচক মানসিকতায় কিন্তু আমরা পুরো সিনারিওটাকে চেঞ্জ করে ফেলতে পারি গুণগত স্বাস্থ্যসেবার কে দৃশ্যমান করার ক্ষেত্রে। তাই আমরা আগামীতে এটা নিয়ে কীভাবে কাজ করব, যে কাজটা হবে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সেটা নিয়ে আমরা বিশদ পরিকল্পনা করেছি যে আমরা যে কাজটা করব সেটা যাতে পেশেন্ট সেন্টার্ড হয়, রোগীকেন্দ্রিক হয়, সেটার জন্য সরকারি বেসরকারিভাবে কিভাবে আমরা অংশগ্রহণ নিশ্চিত করতে পারি সেটা আমরা কাজ করে যাচ্ছি। অনেক কমিউনিটি ক্লিনিক হয়েছে, কমিউনিটি ক্লিনিকের কথা আমরা শুনছি, কিন্তু কমিউনিটি ক্লিনিকে কি ওই পরিমাণ গুণগত সেবার যে জায়গাটি সেটি কি নিশ্চিত হতে পারছে? যেই গ্রামাঞ্চলের মানুষ অথবা যে এলাকায় কমিউনিটি ক্লিনিক, সেই এলাকার যে মানুষরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কি গুণগত সেবাটা নিশ্চিত হওয়ার জন্য কি সেখানে আসলে পর্যাপ্ত ব্যবস্থাপনাটা আসলে আছে? সেটি কি কোনো ঘাটতি আছে কিনা আপনি মনে করছেন? আমি প্রথমেই বলবো যে আসলে কমিউনিটি ক্লিনিকের আমি মনে করি যে একটা বড় সমস্যা হচ্ছে যে যেই কর্মীটি আছে, স্বাস্থ্যকর্মী, তার প্রতি আমাদের অনেক প্রত্যাশা, তার কতটুকু ক্ষমতা আছে বা সময় আছে। আপনি যদি দেখেন যে কি কি কাজ করতে হবে একজন কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার, যে অনেক কাজ, তা আপনি যদি একজনকে 50টা কাজ দিয়ে গুণগত মানের কথা চিন্তা করেন, প্রথমে তো সেটাই প্রতিকূলতার সৃষ্টি করে। কিন্তু সেই প্রয়াসটা আমি বলবো যে কমিউনিটি ক্লিনিকের সবচেয়ে ভালো দিকটা যেটা হয়েছে, সেটা যেহেতু প্রতি 6000-এর জন্য, সুতরাং এটা অ্যাক্সেসিবল, সেখানে যেই স্বাস্থ্যকর্মীটি আছে সেই কমিউনিটির। এবং তৃতীয়ত হচ্ছে আমার ওষুধ বা অন্যান্য যে সাহায্য দরকার সেগুলো কিন্তু আছে। আমার যদি গুণগত মান সেবা দিতে হয়, আমাদেরকে আসলে প্রায়োরিটাইজ করতে হবে যে আমাদের প্রত্যাশাটা কি সেই কর্মীর কাছ থেকে। এবং সেখানে আমি মনে করি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসতে পারে, প্রাইভেট ক্লিনিকগুলো আসতে পারে, যে সবাই মিলে কি পরিমাণ সেবা দেব। কারণ বাংলাদেশে আপনি যদি দেখেন, শুধু কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল বেড প্রতি 1700 লোকের জন্য একটি হাসপাতাল বিছানা, শুধু আমাদের জনসংখ্যা অনেক। হ্যাঁ, তো গুণগত মান প্রত্যাশা করার আগে আমাদের দেখতে হবে সেই ক্ষমতাটা, সেই দক্ষতাটা, সেই সুযোগটা আছে কিনা সেই কর্মীর। আমার কাছে যেটা মনে হলো যে
ডক্টর মালবিকা বললেন যে আমাদের দেশের জনসংখ্যা 16 কোটি জনসংখ্যার দেশ এই বাংলাদেশ। তো এই 16 কোটি জনগণের যে স্বাস্থ্যসেবা, গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এটিকে আসলে জনসংখ্যার সমস্যাই বলবো নাকি এটা ব্যবস্থাপনার আসলে ত্রুটি? বেসিক্যালি আমার বক্তব্যে আমি প্রথম থেকে বলার চেষ্টা করেছি, এটা কিন্তু সবচেয়ে একটা চ্যালেঞ্জিং কাজ, যে শুধু স্বাস্থ্যসেবা দিলেই হবে না, স্বাস্থ্যসেবাটা কিভাবে মানসম্মত হয়। তো এটা কিন্তু আবার আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কিন্তু বড় কাজ চলে আসে হেলথ সিস্টেম রিফর্মের। তো যখন রিফর্মের কথাটা আসবে তখন কিন্তু শুধু সার্ভিস ডেলিভারি রিফর্ম বললে হবে না, তখন কিন্তু অ্যাজ এ হোল রিফর্মটা হতে হবে, সেটা পলিসি লেভেল থেকে শুরু করে সব ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ধাপে ধাপে সেই কাজটা মন্ত্রণালয় করার চেষ্টা করছে, যে আগামীতে এই ধরনের একটা রিফর্মের মাধ্যমে যাতে আমাদের জবাবদিহিতা বা সেই ক্ষেত্রে রেসপন্সিভনেসটাকে আমরা কীভাবে আরও স্ট্রেনথেনিং করতে পারি, যাতে আমরা আগামীতে ইউনিভার্সাল কাভারেজের মূল উপাদানটাকে আমরা অ্যাচিভ করতে পারি, সেই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি মন্ত্রণালয় শুরু করেছে। আমাদের অনেক ক্ষেত্রে রিসোর্স আন্ডার ইউটিলাইজ বা আনইউটিলাইজ থেকে যাচ্ছে, বা আমাদের ক্যাপাবিলিটির সামহাও একটা সমস্যা রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা কিভাবে আগামীতে আরেকটু অর্গানাইজড ওয়েতে ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাও কিন্তু আমাদেরকে এই যৌথভাবে কাজ করতে হবে, না হলে এটা difficult। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল আরও একটি জায়গা আছে, যেটি হচ্ছে যে স্বাস্থ্য বীমা। এটি কি করে হতে পারে এবং কিভাবে এটাকে সরকার আসলে বাস্তবায়ন করবে, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই সার্বজনীন স্বাস্থ্যসেবার অফিসিয়াল জার্নি যদিও এই বছর থেকে শুরু হয়েছে, কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এই জার্নির কাজ 2012 সাল থেকে অলরেডি শুরু করে দিয়েছে। সেটারই ফলশ্রুতিতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি স্বাস্থ্য অর্থনীতির বা স্বাস্থ্য অর্থনীতি কীভাবে বাস্তবায়ন হবে আগামীতে ইউনিভার্সাল কাভারেজকে অ্যাচিভ করার জন্য, সেটারই কিন্তু একটা কৌশলপত্র তৈরি করেছে, সেটাকে নাম হচ্ছে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি। এই কৌশলপত্রে বলা আছে যে একটা 20 বছর মেয়াদী একটি কৌশলপত্র তৈরি করা হয়েছে। এই কৌশলপত্রে বলা আছে যে আগামী 2032 সালের ভিতরে আমরা কিভাবে ইউনিভার্সাল কাভারেজকে অ্যাচিভ করব। তো আগামী 2032 সালের ভিতরে যদি আমরা ইউনিভার্সালকে অ্যাচিভ করতে চাই, তাহলে সেই কৌশলপত্রে বলা আছে আমরা সমগ্র জনগোষ্ঠীকে 3টি ভাগে আমরা ভাগ করেছি। প্রথম ভাগটি হচ্ছে যে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, এটাই কিন্তু এই গ্রুপটা সবচেয়ে ভালনারেবল গ্রুপ, আপনি জানেন। অলরেডি এই গ্রুপটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা এই মানসম্মত স্বাস্থ্যসেবা সহ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী গ্রুপের জন্য আমরা একটা প্রজেক্ট ঠিক করেছি, সেটির নাম হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি। আমরা এই কর্মসূচিটি টাঙ্গাইলের 3টি উপজেলায় পাইলটিংয়ের কাজ আমরা শুরু করে দিয়েছি। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গত মার্চ মাসে এটি ওপেন করেছেন। আমরা মনে করি যে এই পাইলটিংটা যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী 3 বছর 2019 সাল থেকে আমরা এটা স্কেল আপের কাজ শুরু করব, যে যাতে দরিদ্র সীমার নিচে যারা বাস করে তাদের মানসম্মত স্বাস্থ্যসেবা সহ সব ধরনের স্বাস্থ্য সুবিধা যাতে আমরা নিশ্চিত করতে পারি। সেকেন্ড গ্রুপ, যারা আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করি, আমরা সেটাকে বলছি ফর্মাল সেক্টর। তো ফর্মাল সেক্টরের এই কীভাবে এই গ্রুপটাকে বিমার অধীনে আনা যায়, তার জন্য আমরা একটি খসড়া আইন অলরেডি প্রস্তুত করেছি। আইনটি ক্যাবিনেটে যাবে চূড়ান্ত যাচাই বাছাইয়ের পরে, এটা সংসদে যদি পাস হয়ে যায়, তাহলে আমরা মনে করি যে এই ফর্মাল সেক্টরে যে আমরা যে বিমা ব্যবস্থা চালু করতে চাচ্ছি, সেটার দিকে আমরা অলরেডি আমরা এক ধাপ এগিয়ে যাব। আর তৃতীয় যে গ্রুপটি, সেটাকে আমরা বলছি ইনফর্মাল সেক্টর। এটি কিন্তু সবচেয়ে বড় একটা সেক্টর। এই সেক্টরটা হচ্ছে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে না, বা যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে না, এর বাইরে যে বড় গ্রুপটা রয়ে গেছে, সেটাকে বলছি ইনফর্মাল গ্রুপ। এটার জন্য আমরা চিন্তা করছি যে এটার জন্য আমাদের একটা বিমা স্কিম চালু করতে হবে। তাহলে আগামীতে আমরা 2032 সালের ভিতরে ইউনিভার্সাল কাভারেজকে অ্যাচিভ করার জন্য আমরা সমগ্র জনগোষ্ঠীকে 3টি ভাগে ভাগ করে স্বাস্থ্য বিমার আন্ডারে কীভাবে আনা যায়, সেটার আমরা একটা বিষয় পরিকল্পনা আমরা শুরু করেছি। ডক্টর মালবিকা, আপনি যদি কোনো কিছু যোগ করতে চান। না, যেটা আমি বলেছি সবসময়, যে আসলে আমাদের সবাইকেই সুনাগরিক বা সুচিকিৎসক হিসেবে গুণগত মানটা নিশ্চিত করতে হবে। সেটা সরকার নীতিমালা প্রণয়ন করতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা নিজেরা নিবেদিত প্রাণ যদি না হই, আপনি যেটা বললেন যে অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট, ম্যাক্সিমাম ইউজ অফ রিসোর্স, বা তাদেরকে গুণগত মান সেবা দেওয়াটা, সেই কমিটমেন্টটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আবারও বলছি যে আমরা সবাই যদি একসাথে হই, অবশ্যই গুণগত মান দেওয়া সম্ভব। আরও একটি বিষয়, যে এই গুণগত সেবা যেটাই আমরা যদি নিশ্চিত করতে চাই, তাহলে আসলে কি কি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে?
অ্যাকচুয়ালি গুণগত সেবা নিশ্চিতের বিষয়টা যদি আমরা কনসিডার করি তাহলে প্রথমেই আমাদেরকে অগ্রাধিকার নেতৃত্বের বিষয়টাকে, লিডারশিপের বিষয়টা, যে যারা এই স্বাস্থ্যসেবাকে সামনে থেকে নেতৃত্ব দিবে বাস্তবায়নের জন্য, তাদের নেতৃত্ব একটা বড় ফ্যাক্টর। তাদের যদি লিডারশিপ ক্যাপাসিটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি যে এই বিশেষ করে আমাদের যারা হেলথ ম্যানেজার আছে তারা যদি গুড লিডারশিপ ক্যাপাসিটি হয়, তাহলে ডেফিনেটলি আমরা এই কাজটি সামনের দিকে নিয়ে যাব। এবং এটি কিন্তু আমাদেরকে সিস্টেমের ভিতর নিয়ে আসতে হবে, বা একজন বা দুইজন লিডার তৈরি করলে হবে না, আমাদেরকে সিস্টেমের ভিতর নিয়ে আসতে হবে, যাতে সে লিডার যদি কখনো চলে যায় পরবর্তী সময়ে সিস্টেমটা কাজ করবে গুণগত মান নিশ্চিত করার জন্য। এবং এর পাশাপাশি যারা সেবা প্রদানকারী তাদের একটি ইতিবাচক মানসিকতা থাকতে হবে সেবা প্রদানের জন্য। এখন সেবা প্রদানের ইতিবাচক মানসিকতাও একটি চ্যালেঞ্জিং বিষয়, কারণ এখানে অনেক মোটিভেশনের বিষয় আছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে এই মোটিভেশনের ক্ষেত্রটা নিয়েও আমাদের কাজ করতে হবে, যে একজন ডাক্তার যখন গ্রামে কাজ করে সে স্বাস্থ্যসেবা ডেলিভারি দেওয়ার ব্যাপারে কতটুকু মোটিভেটেড, বা পার্সপেক্টিভ তাকে কতটুকু মোটিভেশনের জন্য সাপোর্ট করছে, বা তাকে কোনো ইনসেন্টিভের প্রয়োজন আছে কিনা। আলটিমেটলি মোটিভেশনটা যদি আপ টু দ্য মার্ক না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আচরণের পরিবর্তন বা আমাদের কমিটমেন্ট, এটা কিন্তু আমরা ইনশিওর করতে পারবো না। তাহলে আমাদেরকে মোটিভেশনের দিকেও আমাদেরকে নজর দিতে হবে। তা আমরা মনে করি যে যারা আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে কাজ করছি, আমরা মনে করি যে লিডারশিপ, মোটিভেশন এবং অ্যাটিটিউডের পরিবর্তন, পজিটিভ অ্যাটিটিউড, এই তিনটা বিষয় নিয়ে যদি আমরা প্রাথমিকভাবে কাজ করতে পারি, তাহলে আমরা এই মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে যেটা বুঝি, ডক্টর মালবিকা যেটা বললেন যে WHO যেটি প্রথম ডোমেন যে হেলথ সিস্টেম রেসপন্সিভনেস, তাহলে কিন্তু আমরা এই রেসপন্সিভনেসের এরিয়াগুলোকে আমরা সহজে দৃশ্যমান করতে পারবো যদি আমরা এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। যদি আপনার কিছু যুক্ত করা থাকে। আরেকটা আমি জিনিস বলবো, সেটা হচ্ছে স্কিল মিক্স। আমার পেটে ব্যথার জন্য আমি কেন একজন অধ্যাপকের কাছে যাব, বা আমার নর্মাল ডেলিভারির জন্য কেন আমি প্রফেসর অবস্টেট্রিক্সের কাছে যাব। তো আমাদের চিকিৎসা সেবাটাও যদি খুব ভালো একটা রেফারেল সিস্টেম করা যায়, যে সাধারণ চিকিৎসার জন্য কার কাছে আমরা চিকিৎসা নেব, বিশেষ চিকিৎসার জন্য কার কাছে যাব, তাতেও কিন্তু গুণগত মানের একটা বৃদ্ধি পাবে বলে আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা জানলাম। আমরা আশা করি সম্মানিত দর্শক আপনারাও অনেক বিষয় তাদের কাছ থেকে জেনেছেন, এবং জেনে অনেক বিষয় আপনারা জানতে পেরেছেন যে সরকার আসলে আগামীতে কি কি ভাবছে গুণগত সেবা নিশ্চিত করার জন্য। এবং এই গুণগত সেবা আমরাও চাই, যেহেতু গুণগত সেবা পাওয়া জনগণের এটি একটি সাংবিধানিক এবং মৌলিক অধিকার। সেই অধিকারের জায়গা থেকে জনগণ আগামীতে নিশ্চয়ই আরও গুণগত সেবা পাবে, এটি আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। আগামী পর্বে যে কোনো আরেকটি বিষয় নিয়ে আমরা নতুন অতিথিদের সঙ্গে নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।